আমার বোনপো আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতো। সে সবসময় আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো। একদিন আমি জামা কাপড় পাল্টাচ্ছিলাম, হঠাৎ আমার চোখ পড়ে যে আমার ভাইপো আমাকে আড়াল থেকে দেখছে। আমি তাকে ধরে খুব মারি, সবার সামনে তাকে মেরে বাড়ি থেকে বের করে দিই। একদিন আমি বাজার থেকে ফিরে আমার মেয়ের ঘরে যাই, আর সেখানে গিয়ে আমি যা দেখি তা দেখে আমার হুঁশ উড়ে যায়। কারণ আমার মেয়ের সাথে, সোনম, কাজ করার সময় একটু চোখ কান খোলা রাখবে, সব সময় তাড়াহুড়ো করে কাজ করো। আমি শাশুড়ির গলার আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি কড়াইয়ে তেল পেঁয়াজ ঢেলে বাইরে বেরিয়ে আসি। কে জানে আমি আবার কি ভুল করে ফেলেছি। আমার বিয়ে 6 মাস হয়ে গেছে, আর এই 6 মাসে একদিনও যায়নি যেদিন আমি শাশুড়ির বকা খাইনি। আমার শাশুড়ি এক হাতে ঝাড়ু নিয়ে অ্যাকোয়ারিয়ামের কাছে দাঁড়িয়েছিলেন, যেটা দেওয়ালের সাথে লাগা ছিল। অ্যাকোয়ারিয়ামের পিছনে থেকে ঝাড়ু দিয়ে জোর করে ধুলো বার করার চেষ্টা করছিলেন। এটা ওনার রোজকার কাজ, ঘরের কোনায় কোনায় গিয়ে আমার কাজের খুঁত বের করা। আমার স্বামী অনিকেতের আসার সময় হয়ে গেছে। সে যদি এসে তার মায়ের হাতে ঝাড়ু দেখে তাহলে আমার কপালে দুঃখ আছে। আমি এগিয়ে গিয়ে মাকে বলি, ঝাড়ুটা আমাকে দিন মা, আমি ধুলো বের করছি। শাশুড়ি মা মুখটা বেজায় করে আমার হাতে ঝাড়ুটা ধরিয়ে দেন আর বলেন, যখন আমার মেয়ে ঘর পরিষ্কার করতো তখন সারা বাড়ি চকচক করত। সে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে বাড়ির চমকটাই নষ্ট হয়ে গেছে। ওনার কথা শুনে আমার খারাপ লাগে। আমি সারাদিন ধরে বাড়ির কাজ করতাম, কিন্তু কিছুতেই ওনার মেয়ের মতন কাজ করতে পারতাম না। অনেক কষ্টে আমি কোণা থেকে না দেখতে পাওয়া ধুলো বের করে যখন রান্নাঘরে যাই তখন দেখি সব পেঁয়াজ পুড়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। বাড়িতে আর পেঁয়াজ নেই, আর বিকেলে আমার ননদ আসবে তার স্বামীর সাথে। আমি মাকে কিছু না বলে চটপট ঘরে গিয়ে অনিকেতকে ফোন করে বলি সে যেন ফেরার সময় পেঁয়াজ কিনে নিয়ে আসে। এটা শুনে অনিকেত একটু রেগে যায় আর বলে, তোমার সব কাজ শেষ মুহূর্তে কেন মনে পড়ে? কিন্তু যখন আমি তাকে অনেক অনুরোধ করি তখন সে রাজি হয়ে যায় আর ফেরার সময় পেঁয়াজ কিনে নিয়ে আসে। তার আগে আমি লুকিয়ে লুকিয়ে পোড়া পেঁয়াজগুলো ওখান থেকে সরিয়ে দিই। আমার ননদের আসার আগেই আমি বিরিয়ানি বানিয়ে ফেলি। আমার ননদের বিয়ে আমার সাথেই হয়েছিল। সে শ্বশুরবাড়ি চলে গেলেও তার স্মৃতি এই বাড়িতে রেখে গিয়েছিল। উঠতে বসতে আমার শাশুড়ি তার মেয়ের কথা বলতেন। আমি খুব যত্ন করে ডাইনিং টেবিলে খাবার সাজাই। আমার সবাই যখন খেতে বসি তখন আমার স্বামী আমার বিরিয়ানির খুব প্রশংসা করে, কিন্তু আমার শাশুড়ি আমার সব আনন্দে জল ঢেলে দেন। তিনি বলেন, কিন্তু আমার মেয়ের হাতে বিরিয়ানির রংটাও কত সুন্দর হতো। এটা শুনে আমার সারাদিনের খাটনি মাটি হয়ে গেল। আমার পেটও ভরে গেল আর খিদেও রইল না। আমি সবার এঁটে বাসন তুলে সেগুলো রান্নাঘরের মাঝতে নিয়ে যাই। আমার চোখে জল চলে আসে। আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যায়। ওখানে বাবা আমার সব কাজের প্রশংসা করত। আমার রান্না করা খাবার তো সবাই চেটে পুটে খেত, আর এখানে হাজার চেষ্টা করা সত্ত্বেও কারোর আমার কাজ পছন্দ হয় না। আমার স্বামী আর শাশুড়ি সারাদিন আমার ননদের নাম করত। আমার ননদ তাদের প্রাণ ছিল। আমার শাশুড়ির ভাইপোর বিয়ে ছিল, আর তার জন্য আমি জামা কাপড় বাঁধছিলাম। তখন আমার শাশুড়ি আমার ঘরে এসে বলেন, বৌমা, আজ তুমি শাড়ি পরে যেও, কারণ আমার মেয়েও শাড়ি পরে আসছে। এটা শুনে আমি চিন্তায় পড়ে যাই। আমি শাড়ি সামলাতে পারি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমার ননদ শাড়ি পরছে বলে আমাকেও কেন শাড়ি পরতে হবে। অনিকেত অফিস থেকে ফিরে আমার গোমরা মুখ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমি বলি, মা আমাকে শাড়ি পরতে বলেছেন। আমার শাড়ি পরতে ভালো লাগে না। হাজার চেষ্টা করেও ঢাকা সত্ত্বেও আমার মনে হয় যে আমার চেহারাটা পুরো ঢাকা পড়ে না। অনিকেত হেসে বলে, তুমি শাড়ি পরো না, শাড়ি শুধু আমার বোনকেই মানায়। এটা শুনে আমার খুব রাগ হয়। আমি জেদ করে শাড়ি পরি আর কোনো রকমে টলতে টলতে বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছাই।
ওখানে গিয়ে আমি জানতে পারি যে আমার ননদ গর্ভবতী। সে খুশি হয়, সবাইকে এই খবরটা শোনাচ্ছিল। এটা শুনে আমিও খুশি হই, কিন্তু কিছুক্ষণ পর আমার সব আনন্দ মাটি হয়ে যায়। আমার ননদ গর্ভবতী শুনে সবাই আমাকে প্রশ্ন করতে শুরু করে যে আমি কবে গর্ভবতী হব, কারণ আমাদের একসাথে বিয়ে হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না সবার প্রশ্নের কি উত্তর দেব। পরের দিন আমার শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। তারপর জানা যায় যে আমার কিছু সমস্যা আছে, যার চিকিৎসা হওয়ার পরই আমি মা হতে পারবো। বাড়িতে এসে আমার শাশুড়ি সারা বাড়ি মাথায় তোলে। আমি ঘরে দরজা বন্ধ করে বসে থাকি। অনেকে আমাকে এ নিয়ে কিচ্ছু বলে না, কিন্তু সবাই আবার আমার ননদের প্রশংসা করতে থাকে। আমার শাশুড়ি তার জন্য অনেক রকমের রান্না করতেন। আমাদের বাড়ি থেকে তার জন্য খাবার, ফলের জুস সব যেত, যেন মনে হতো যে তার শ্বশুর বাড়িতে কিছুই নেই। শেষমেশ সেই দিনটা আসে যেদিন আমার ননদ একটা ফুটফুটে ছেলের জন্ম দেয়। আমার ননদের ছেলে অনেক ছোট বয়স থেকেই আমাদের বাড়িতে থাকতো। আমার ননদের স্বামী কাজে যাওয়ার সময় তাকে আমাদের বাড়িতে দিয়ে যেত, আর ফেরার পথে তাকে নিয়ে যেত। আমার ননদ ঘর আর বাচ্চা দুটো একসাথে সামলাতে পারতো না, তাই সে তার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। সেই ছোট বাচ্চাটাকে আমি খুব ভালোবেসে ফেলি। আমার শাশুড়ি মায়ের বয়স হয়েছিল, ওনার ক্ষমতা ছিল না অত ছোট বাচ্চাকে সামলানোর। তাই আমার ননদের ছেলে আকাশের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। কিছুদিন পর আবার সুখবর আসে যে আমার ননদ আবার মা হতে চলেছে। তারপর সে আকাশকে পুরোপুরি আমার উপর ছেড়ে দেয়। আমিও আকাশকে নিজের সন্তানের মতন বড় করতে থাকি। আমার নিজের কোনো সন্তান ছিল না, তাই আমি আকাশকে নিজের সন্তান ভাবতাম। আমার ননদ আকাশকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে না, আর সে বরাবরের মতন আমাদের বাড়িতেই থেকে যায়। আমার আকাশের প্রতি ভালোবাসা দেখে ভগবানের আমার উপর কৃপা হয়। আকাশ যখন 3 বছর বয়স, তখন আমার একটা মেয়ে হয়। আমার মেয়ে হওয়ার পরেও আমি আকাশকে নিজের কাছে রাখি আর দুটো বাচ্চাকেই একসাথে বড় করি। আমার ননদের একের পর এক 5টা বাচ্চা হয়, তার আকাশকে নিয়ে কোনো চিন্তা ছিল না। আমার শাশুড়ি আকাশকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, তাই সে আমাদের বাড়িতেই বড় হয়। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। আমার মেয়ে কুসুমের বয়স এখন 15 বছর আর আকাশের বয়স 18 বছর। আমার এখন মনে হয় যে আমি কালকেই বিয়ে করে এই বাড়িতে এসেছি। আমার শাশুড়ি মার বয়স হয়েছে, উনি আজকাল ঘর থেকে খুব একটা বের হন না। দিনকাল ভালোই কাটছিল। একদিন আমি লাউঞ্জে বসে চা খাচ্ছিলাম, কুসুম আমার পাশে বসে বই পড়ছিল। আমি তাকে জিজ্ঞেস করি, কি ব্যাপার, আজকাল আকাশ দাদা তোকে পড়াশোনায় সাহায্য করে না? কুসুম মাথা নাড়ে আর বলে, আজকাল আমার আকাশ দাদার ব্যবহার ভালো লাগে না, ও কেমন বদলে গেছে, ওর সাথে কথা বলতেই ইচ্ছে করে না, ওর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পড়ে নেব। এটা শুনে আমার হাসি পায়। ভাই বোনের মধ্যে এরকম ঝগড়া তো হয়েই থাকে, কিন্তু আমি দিন দিন লক্ষ্য করি যে তাদের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। আগে ওরা সব সময় একসাথে থাকতো, কিন্তু আজকাল আকাশ যেখানে থাকে সেখানে কুসুম যেতেও চায় না। আমি কুসুমকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে বলে, মা তুমি আকাশ দাদাকে ভালোভাবে জানো না, ও অনেক পাল্টে গেছে। আমি কুসুমকে তার মতো ছেড়ে দিই আর ভাবি যে পরে ওকে আমি বুঝিয়ে বলবো। আজকাল প্রায় সে আমার কাছে আকাশের নামে নালিশ করে, কিন্তু আমি আকাশের বদলে তাকে বোঝাই, কারণ আমার আকাশের প্রতি বিশ্বাস ছিল যে আমার চোখের সামনে বড় হয়েছে। আমি আর আমার শাশুড়ি মা তাকে বড় করে তুলেছি, আমাদের শিক্ষায় সে বড় হয়েছে, তাই সে কখনোই খারাপ হতে পারে না, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু এই কয়েকদিন আমিও আকাশের মধ্যে একটা বদল লক্ষ্য করি। ও সারাদিন আমার উপর নজর রাখতো। আকাশ আমার ছেলের মতন ঠিকই, কিন্তু সে আমার স্বামীর বোনের ছেলে, তাই আমি ওর সামনে ঘোমটা দিয়ে থাকতাম। ও যখন কলেজ থেকে ফিরতো তখন রান্নাঘরে বাইরে বসে আমাকে কাজ করতে দেখতো।
ওর নজরটা আমার ভালো লাগে না। আমার তখন মনে হয় যে কুসুম হয়তো ঠিকই বলছে, আকাশ বড় হয়ে গেছে, তাই হয়তো কুসুম ওর থেকে দূরে থাকতে চায়। একদিন আমি অনিকেতকে বলি, আমাদের এখন আকাশকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। একটা কম বয়সী ছেলেকে আমাদের বাড়িতে রাখা ঠিক নয়। এটা শুনে অনিকেত অবাক হয়ে যায় আর বলে, হঠাৎ তোমার মাথায় এমন একটা খেয়াল এলো কেন? আকাশ তো ছোটবেলা থেকেই এখানেই বড় হয়েছে, আমার বোন তো ওর দিকে ফিরেও তাকায়নি, তাহলে এখন আমি তাকে আমার বোনের কাছে কেন ফেরত পাঠাবো? তুমি কি ভুলে গেছো, যখন কুসুম হয়নি তখন আকাশ আমাদের একমাত্র সন্তান ছিল। তার তো কথা শুনে আমি চুপ করে যাই। এই কথাটা একদম সঠিক যে আমার মেয়ে হওয়ার আগে পর্যন্ত আমি আকাশকে কোলে নিয়ে নিজের মা হওয়ার শখ মেটাতাম, কিন্তু আজকাল আকাশকে নিয়ে আমার খুব ভয় হয়। ওই যে কথায় বলে না, নিজের রক্ত সবসময় নিজেরই রক্ত হয়, আর আকাশ আমার নিজের ছেলে নয়। তখন গরমকাল ছিল, দুপুরে খুব চড়া রোদ উঠেছিল, ছেলেমেয়েরা সব কলেজে থেকে ফিরে এসে যে যার নিজের ঘরে চলে গেছিল। আমি ছাদে কাপড় কাচতে যাই, আর সব কাপড় কেচে যখন আমি নিচে নেমে আসি তখন আমার গা পুরো ঘামে ভিজে গেছিল। আমি ভাবি রাতের খাবার বানানোর আগে আমি কাপড়টা বদলে ফেলি। আমি ঘরে গিয়ে কাপড় বদলাতে শুরু করি। হঠাৎ আমার মনে হয় যে কেউ আমাকে দেখছে। আমি পিছনে ঘুরে দেখতেই ঘরে জানলা বন্ধ হয়ে যায়। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি। জানলাটা খুলে কেউ একটা আমাকে কাপড় বদলাতে দেখছিল। ওই জানলাটা আমাদের বাগানের উপরে, তাড়াহুড়ো আমি জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। আমি দৌড়ে বাগানের দিকে যাই। আমি দেখতে চাই কে আমাকে কাপড় বদলানোর সময় দেখছিল। বাড়িতে তখন আকাশ, কুসুম আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ ছিল না। অনিকেত তখনও বাড়ি ফেরেনি। আমি বাগানে গিয়ে দেখি আকাশ আমার জানলার কাছে দাঁড়িয়ে আছে। তখন আমি চোখে অন্ধকার দেখছিলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে যেই ছেলেটাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি সে এতটা নিচে নামতে পারে। সে আমাকে জামা কাপড় বদলানোর সময় লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমাকে দেখে আকাশ চমকে ওঠে আর ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই আমি ওকে ধরে মারতে শুরু করি, আর আমি ওকে মারতে মারতে ঘরের ভিতরে নিয়ে আসি। অনিকেত তখন অফিস থেকে ফিরে এসেছিল। বাড়িতে ঝামেলা দেখে সে হতবাক হয়ে যায়। আমি আকাশকে নিয়ে গিয়ে অনিকেতের পায়ের কাছে ধাক্কা মেরে ফেলে দিই, আর অনিকেতকে বলি, জিজ্ঞেস করো তোমার আদরের বোন পোকে, সে আমার ঘরে জানলার বাইরে কি করছিল? অনিকেত বলে, সোনাম তুমি শান্ত হও, এত চেঁচামেচি করার কি আছে? আমি রেগে বলি, তোমার বোনপো তো আজ তার সব সীমা ছাড়িয়ে গেছে। সে অনেক দিন ধরে আমাকে খারাপ নজরে দেখছিল। আজ সে আমার জানলা দিয়ে উঁকি মারছিল, কারণ সে জানতো যে আমি ছাদ থেকে কাপড় কেচে নিচে এসেছি, আর এখন আমি কাপড় পাল্টাতে ঘরে যাব। তখন আবার শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। আমার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। অনিকেত বলে, সোনাম তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? আমি বলি, তুমি তোমার বোনপোকে জিজ্ঞেস করো না। অনিকেত আকাশের দিকে তাকায়, কিন্তু আকাশ চুপচাপ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি আকাশকে বাড়ি থেকে বার করে দিই। সে আমার ননদের বাড়িতে ফিরে যায়। আমার শাশুড়ি মা তো বিশ্বাসই করতে পারছিলেন না যে আকাশ এমনটা করতে পারে। আমি বা মা কেউ তো তাকে এমন শিক্ষা দেইনি, তাহলে এমনটা কি করে হলো? আমারও এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমি সবটা নিজের চোখে দেখেছিলাম, তাই আমার আর কোনো সন্দেহ ছিল না। আমি পরিবারের সকলকে আকাশের এই নোংরা কাজের ব্যাপারে বলে দিই। সবাই আকাশ আর আমার ননদের নামে ছিছি করে। এই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহ আমার শাশুড়ি মা একবারও তার ঘর থেকে বেরোয়নি। অনিকেত তো আমার সাথে বেশি কথা বলে না। আমিও চুপচাপ ছিলাম। কুসুম সারাদিন নিজের ঘরেই থাকতো। আমার তো এখন ভয় হতে থাকে যে যদি আমার কুসুমের সাথে খারাপ কিছু করতো তখন আমরা লোকের কাছে কি করে মুখ দেখাতাম। আকাশে যাওয়ার পর
আমি বুঝতে পারি যে আকাশের বাড়ির অনেক ছোটখাটো কাজ করে দিত। ও চলে যাওয়ার পর সেই সব কাজ আমার ঘাড়ে এসে পড়ে। আমাকে রোজ বাজারে যেতে হতো। অনেকের সারাদিন অফিসে থাকতো আর সে অনেক বেলা করে ফিরতো, তাই কিছু কেনার দরকার হলে আমাকেই বাজারে যেতে হতো। একদিন দুপুরে খুব চড়া রোদে আমাকে বাজারে যেতে হয়। আমি কয়েকটা কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে আমি ভাবি প্রথমে আমি কুসুমের ঘরে গিয়ে তার পছন্দের কেকটা দিয়ে আসি। সে ঘরে পড়াশোনা করছিল। আমি তার জন্য তার পছন্দের কেকের দোকান থেকে কেক আর চকলেট কিনে এনেছি। কুসুম তখন তার ঘরে লেখাপড়া করছিল। যে আমি কুসুমের ঘরে গিয়ে দরজাটা খুলি, অমনি আমার আত্মা কেঁপে ওঠে। আমার মেয়ে একটা ছেলের সাথে বিছানায় শুয়েছিল। কুসুম হয়তো ভেবেছিল আমার বাজার থেকে ফিরতে দেরি হবে। তখন আমাকে দেখে তার চেহারার রং পাল্টে যায়। তার পাশে শুয়ে থাকা ছেলেটা চট করে উঠে ঘরে জানলা দিয়ে পালিয়ে যায়। আমি তার পিছু নিয়ে বাগানে যাই, কিন্তু সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সে এত তাড়াতাড়ি পালায় যেন মনে হয় এটা তার রোজকার অভ্যাস। আমি হতাশ হয়ে বাগানে বসে পড়ি। কুসুম আমার জন্য জল নিয়ে আসে, কিন্তু আমি জলের গ্লাসটা মাটিতে ফেলে ভেঙে ফেলি। আমি কুসুমের চুলের মুঠি ধরে বলি, সত্যি করে বল, এইসব কতদিন ধরে চলছে? ওই ছেলেটা কে ছিল যে দুপুরবেলা তোর ঘরে ঢুকেছিল? কুসুম ভয়ে কেঁদে ফেলে, কিন্তু আজ আমার হাত থেকে সে কিছুতেই বাঁচতে পারবে না। কুসুম কাঁদতে কাঁদতে বলে, এই ছেলেটা আমার সাথে কলেজে পড়ে। আমি ওকে খুব পছন্দ করি, কিন্তু আকাশ ওকে পছন্দ ছিল না। আকাশ চাইতো না আমি ওর সাথে মেলামেশা করি, কারণ ওর মনে হতো ও খারাপ ছেলে। কুসুম আরও বলে যে আকাশ কুসুমকে ওই ছেলেটার সাথে মেলামেশা করতে বারণ করত, আর এই কারণেই ওদের মধ্যে দূরত্ব বেড়েছিল। কুসুমের পছন্দ ছিল না আকাশ তাকে কোনো কাজে বাধা দেয়, আর আকাশ কুসুমকে ভুল পথে যেতে দিতে চায়নি। আকাশ আমাকে কুসুমের ব্যাপারে অনেকবার জানাতে চেষ্টা করেছিল, তাই সে আমার আশেপাশে ঘুরতো, কিন্তু তার সাহস হয়ে ওঠেনি এই কথাটা আমাকে মুখ ফুটে বলার। কুসুম আকাশের বিরুদ্ধে আমার কান ভাঙাতো, ওর নামে খারাপ কথা বলতো, তাই আমি আকাশের নজরে খারাপ অর্থ বার করেছিলাম। কিন্তু আকাশ আসলে আমাকে কুসুমের ব্যাপারে বলতে চেয়েছিল। সেই দিনও যখন আমি জামা কাপড় পাল্টাচ্ছিলাম, তখন ওই ছেলেটা কুসুমের সাথে দেখা করে বাগানের পিছনে দরজা দিয়ে পালাচ্ছিল। তার নজর যখন আমার জানলার দিকে পড়ে, তখন সে সেখানে এসে আমার ঘরে জানলার দিকে উঁকি মারে। সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। আমি যখন বাগানে গিয়ে পৌঁছাই, তখন ওই ছেলেটাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছিল। আকাশ বুঝতে পেরেছিল যে সে বাগানে আছে, তাই সে তাকে ধরার জন্য বাগানে গেছিল। আমি যখন বাগানে যাই, তখন আমি সেখানে আকাশকে দেখতে পাই, আর আমার মনে হয় যে আকাশ আমার ঘরে জানলা দিয়ে উঁকি মারছিল, কিন্তু আসলে সেটা আকাশ ছিল না, সেটা ছিল কুসুমের প্রেমিক অনিকেত। আর আমার শাশুড়ি মা যখন আকাশকে প্রশ্ন করে, তখন সে কোনো কথা বলে না, কারণ সে কুসুমের সম্মান বাঁচাতে চেয়েছিল। এটা যদি জানাজানি হতো যে কুসুম তার নিজের বাড়িতে তার প্রেমিকের সাথে দেখা করে, তাহলে সবাই ছিছি করতো। আমার শাশুড়ি মা সবাইকে বলে বেড়াতো যে আমি আমার মেয়েকে শিক্ষা দিতে পারিনি। আকাশ চাইনি আমার দিকে কেউ আঙুল তুলুক, তাই সে সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিল। কুসুম সবটা জেনেও চুপ করেছিল, সে কাউকে সত্যিটা বলেনি। কুসুমের কথা শুনে আমার হুঁশ উড়ে যায়। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যাকে দোষী ভেবেছিলাম, সে আসলে আমার বাড়ির সম্মানের কথা ভেবে এত কিছু সহ্য করেছে। আমাকে এখন যে করে হোক ভুলটা শুধরে নিতে হবে। আমি তখনই আমার ননদের বাড়িতে চলে যাই, আর সেখানে গিয়ে আকাশের কাছে হাত জোড় করে ক্ষমা চাই। আকাশ আমাকে জড়িয়ে ধরে বলে, মামি, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আজ আকাশ প্রমাণ করে দিল যে ভালোবাসার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও অনেক বড় হয়। আমি বাড়ি ফিরে অনিকেতকে আর আমার শাশুড়ি মাকে সবটা খুলে বলি। আমি আকাশের সাথে অন্যায় করেছি, তাই তারা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু সবাই আমাকে ক্ষমা করে দেয়। এখন আমাকে আর অনিকেতকে কুসুমকে ভুল পথে যাওয়ার থেকে আটকাতে হবে। ধন্যবাদ বন্ধুরা।